সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস 11 ক্লাস আমরা শুরু করব। ওয়েলকাম টু প্ল্যাটিনাম একাডেমি অফ সায়েন্স। এটা আমাদের ক্লাস 11 দ্বিতীয় লেকচার। আগের যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমরা সেরকম কিছু ডিসকাশন করিনি। কী কী ডিসকাশন করেছিলাম জাস্ট একটু রিপিট করে দিই, তারপরে আজকে আমাদের যে নতুন ভিডিও আমরা শুরু করব। নতুন যে টপিক, পদার্থ কাকে বলে, পদার্থের প্রকৃতি। পদার্থকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, ভৌত প্রক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়ায়। ওকে, ভৌত রাশির একক, এবং লাস্ট যে আমরা টপিকটা আলোচনা করতে করতে আমাদের শেষ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। ওকে, আজ আমরা লজ অফ কেমিক্যাল কম্বিনেশন নিয়ে মেনলি পড়ব। লজ অফ কেমিক্যাল কম্বিনেশনের গুরুত্ব কী, বা রাসায়নিক সংযোগ সূত্রাবলীর গুরুত্ব কী। না, বিভিন্ন আমাদের যে রসায়ন বিজ্ঞানে মৌলগুলি যে ভিন্ন ভিন্ন অনুপাতে, কি অনুপাতে তাদের কত ভাগ ভরের সাথে কত ভাগ ভরের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এই সম্বন্ধিত আমাদের তথ্য পাওয়ার জন্য কিন্তু এই কি লজ অফ কেমিক্যাল, মানে কি অনুপাতে কত ভরের সাথে কত ভাগ মৌল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, এই সম্পর্কিত আমরা তথ্য কি মানে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন থেকে পাই। আমাদের যে ক্লাস 11 সিলেবাস রয়েছে, সিলেবাসে টোটাল 5টা সূত্রের কথা বলা হয়েছে। তাহলে আজ আমরা কি পড়বো, মেনলি লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। ওকে, বা রাসায়নিক সংযোগ সূত্রাবলী, রাসায়নিক সংযোগ সূত্রাবলী। আগের দিন আমি দুটো সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, আজ আবার রিপিট করব। ফার্স্ট হচ্ছে ভরের নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র। ওকে, দ্বিতীয় হচ্ছে স্থানানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, চতুর্থ মিথুনুপাত সূত্র, পঞ্চম গেলুসাকের জ্ঞাত আয়তন সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। একটা একটা করে আমরা আলোচনা করছি। প্রথম যে সূত্র ভরের নিত্যতা সূত্র, আমি আগের দিন বলেছিলাম ভরের নিত্যতা সূত্র। তাহলে ভরের যে নিত্যতা সূত্র রয়েছে, নিত্যতা সূত্র, ভরের নিত্যতা সূত্র সায়েন্টিস্ট ল্যাভয়েসিয়র দিয়েছিলেন। ওকে, ল্যাভয়েসিয়র কি বলেছিলেন, ল্যাভয়েসিয়র বলেছিলেন যে কোনো রিঅ্যাকশনে, লেটস কনসিডার আমরা একটা রিঅ্যাকশন বা বিক্রিয়া যদি আমরা ধরি, এ এবং বি রিঅ্যাকশন করে সি এবং ডি উৎপন্ন করে। ওকে, তাহলে এই যে বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় বিক্রিয়ক কারা, এ আর বি, বিক্রিয়াত পদার্থ কি সি এবং ডি। তাহলে এ আর বির ভর যদি এম হয় আর সি আর ডির ভর যদি এন হয়, অবশ্যই এম গ্রাম এন গ্রাম, তাহলে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কি বলছে, এম ইজ ইকুয়াল টু এন। দ্যাট মিনস বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াত পদার্থের ভর কি হবে না, সমান হবে। কিন্তু আমরা জেনারেলি কি দেখি, যদি ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যদি রিঅ্যাকশন করে, ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেন রিঅ্যাকশন করে কি করে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ওকে, যদি আমরা সমতা বিধান করি, দেখা যায় বিক্রিয়ক পদার্থের আপাত দৃষ্টিতে আমরা কি দেখি, আপাত দৃষ্টিতে দেখি ম্যাগনেসিয়াম অক্সিজেনের যে ভর যদি এম হয়, ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর যদি এন হয়, তাহলে এম গ্রেটার দেন এম, মানে এম এর ভরটা কি হয়, এন এর থেকে বেশি হয়। কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়। অরিজিনালি কি না, আমরা এটা যদি ওপেন সিস্টেমে রিঅ্যাকশনটা করি, মানে যদি ওপেন পাত্রে যদি আমরা রিঅ্যাকশনটা করি, বা যে রিঅ্যাকশনে আমাদের যে চেম্বার রয়েছে সেটা যদি মুক্ত থাকে, তাহলে না কি হয়, সেখানে রিঅ্যাকশনের সময় অক্সিজেনটা কি করে রিমুভ হয়ে যায়, বা ম্যাগনেসিয়াম অক্সাইড অনেকটা কি হয় না, রিমুভ হয়ে যায় সিস্টেম থেকে। ওকে, তার জন্য কি না, ভরের নিত্য সূত্র প্রমাণ করার জন্য অবশ্যই সিস্টেমটাকে কি হতে হবে, ক্লোজড হতে হবে। ওকে, ক্লোজড অবস্থায় বিক্রিয়ক পদার্থের ভর এবং ক্লোজড অবস্থায় বিক্রিয়া কমপ্লিট হওয়ার পর বিক্রিয়াত পদার্থের ভর যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি দেখবো, আমরা এরকম ভরের
ডিফারেন্স দেখতে পাবো না বা পার্থক্য দেখতে পাবো না, সেক্ষেত্রে কী হবে, m ইজিক্যাল টু n। তাহলে আমি নিশ্চয়ই বুঝাতে পারলাম, ভরের নিত্যতা সূত্র বলছে বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়াত পদার্থের ভর কী হবে না, সমান হবে। এটাই কি ভরের নিত্যতা সূত্র। পরবর্তীকালে তাহলে আমরা এটা জানলাম ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র কি, সীমাবদ্ধ। তাহলে প্রতিটা সূত্রে কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। প্রতিটা সূত্রে সীমাবদ্ধ মানে আমাদের এখানে যে লজ অফ যে কেমিক্যাল কম্বিনেশন রয়েছে তার ম্যাক্সিমাম লজের কি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। দ্যাট মিনস কোন কোন জিনিস এই সূত্রগুলো কি করে না, মান্যতা দেয় না বা এই সূত্রগুলোকে মেনে চলে না। যেমন কি রয়েছে না, আমার এই ভরের নিত্যতা সূত্র পরবর্তীকালে আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী ই ইজিক্যাল টু mc স্কোয়ার। দ্যাট মিনস ভর এবং শক্তি কি রূপান্তরযোগ্য, একটা ফর্ম থেকে আর একটা ফর্মে কি হয় না, রূপান্তরিত হতে পারে। এটা এনার্জি, শক্তি, এটা কি ভর। অবশ্যই যদি এটা সিজিএস ইউনিট রয়েছে, আমরা আগের দিন পড়েছি, যে ইউনিটই ধরবো না কেন, যে এককেই ধরবো না কেন, যদি আমরা এসআই পদ্ধতি ধরি এসআই ইউনিট নিতে হবে, যদি সিজিএস পদ্ধতি ধরি তাহলে কি সিজিএস ইউনিট নিতে হবে। তাহলে এটা যদি আমরা আর্ক ধরি, আর্ক আর্ক মাস ভরের একক, তাহলে আমরা কি ধরবো, গ্রাম, আর এর ইউনিট কি সেমি পার সেকেন্ড। তাহলে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। ওকে, তাহলে এই সূত্রে কি দেখা যাচ্ছে না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় আইনস্টাইন কি বলছেন না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের যে ভর ও শক্তি আফটার রিয়াকশন কমপ্লিট হওয়ার পর বিক্রিয়ত পদার্থের ভর ও শক্তি কি হবে না, সমান হবে। আইনস্টাইনের যে ভর ও নিত্যর যে ভর ও শক্তির যে নিত্যতা সূত্র, সেই নিত্যতা সূত্র থেকে আমরা জানতে পারি যে যদি কোনো রিয়াকশন যদি তাপগ্রাহী হয়, দ্যাট মিনস এ প্লাস বি রিয়াকশন করে যদি সি প্লাস ডি উৎপন্ন করে, এই রিয়াকশনে যদি তাপ দিতে হয়, মানে তাপ যদি দেওয়ার ফলে রিয়াকশনটা হয়, তার মানে কি এটা তাপগ্রাহী রিয়াকশন, তাপগ্রাহী বিক্রিয়া, বা ইংলিশে কি বলা হয়, এন্ডোথার্মিক রিয়াকশন। দ্যাট মিনস আমি যদি রিয়াকশানে তাপ সরবরাহ করি বা হিট রিয়াকশন যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কিনা আমার রিয়াকশনটা হবে। এইসব রিয়াকশনকে কি বলা হয়, তাপগ্রাহী রিয়াকশন। কি জানা যায় না, এই যে রিয়াকশন, এই রিয়াকশনে যেসব রিয়াকশনে তাপ বাইরে থেকে প্রয়োগ করতে হয়, সেই সব রিয়াকশনের ভর কি হয় না, তুলাঙ্ক পরিমাণে বৃদ্ধি পায়, তুলাঙ্ক পরিমাণে বৃদ্ধি পায়। দ্যাট মিনস তাপগ্রাহী রিয়াকশনের বিক্রিয়ত পদার্থের ভর বৃদ্ধি পায়, সেটা কি হারে বৃদ্ধি পায়, তুলাঙ্ক পরিমাণে বৃদ্ধি পায়। অপরভাবে যদি রিয়াকশন সেম অন্য একটা রিয়াকশন ধরলাম, পি প্লাস কিউ যদি রিয়াকশন করে এম প্লাস এন পদার্থ উৎপন্ন করে, এবং এখানে যদি তাপ মোচি হয়, দ্যাট মিনস রিয়াকশনে কি হয় না, তাপ উৎপন্ন হয়, হিট জেনারেট হয়। যদি তাপ উৎপন্ন হয়, তাহলে এখানে কি হয় না, বিক্রিয়াত পদার্থের ভর তুলাঙ্ক পরিমাণে হ্রাস পায়। দ্যাট মিনস এখানে যদি ভর বৃদ্ধি পায়, অবশ্যই মনে রাখতে হবে এটা কি তুলাঙ্ক পরিমাণে, তুলাঙ্ক পরিমাণে। কার ভর বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়ত পদার্থের ভর। এখানে কার ভর হ্রাস পাচ্ছে, বিক্রিয়ত পদার্থের ভর। কি হারে হ্রাস পাচ্ছে, তুলাঙ্ক পরিমাণে। এটা আমরা পড়বো, তুলাঙ্ক ভার কাকে বলে, তুলাঙ্ক পরিমাণে। ওকে, এখানে তাহলে এটা যদি প্লাস এম হয়, এটা কি মাইনাস এম। তাহলে আমরা কি পড়েছিলাম ভরের নিত্যতা সূত্র অনুযায়ী, ভরের নিত্যতা সূত্র আমাদেরকে বলেছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়ত পদার্থের ভর কি হবে না, সমান হবে। কিন্তু পরবর্তীকালে আইনস্টাইনের যে ভর ও শক্তির যে নিত্যতা সূত্র, সেই নিত্যতা সূত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি কোনো রিয়াকশন তাপগ্রাহী রিয়াকশন হয় বা তাপগ্রাহী বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি ভর বৃদ্ধি পায়। আবার যদি কোনো রিয়াকশন তাপ মোচি বিক্রিয়া হয়, দ্যাট মিনস সেখানে যদি আমাদের বিক্রিয়াতে যদি তাপ উৎপন্ন হয়, সেটা কি হয় না, সেখানে ভর হ্রাস পায়, বিক্রিয়ত পদার্থের ভর হ্রাস পায়। তার মানে এটা সরাসরি প্রমাণ করে যে এটা কি করছে, অপোজ করছে, বা এই যে ভরের নিত্যসূত্র যা বলেছিল তার ব্যতিক্রমী এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং জেনারেলি এখানে একটা কথা বলে রাখি, জেনারেল আমাদের যে রিয়াকশান, আমাদের যে নর্মাল যে রিয়াকশান ল্যাবরেটরিতে যে রিয়াকশানগুলো হয় জেনারেলি, সেই রিয়াকশানগুলোতে ভরের এই যে বৃদ্ধি বা হ্রাস, এটা কি অতি সুবেদী তুলাযন্ত্রের সাহায্যে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি। মানে এর কত বৃদ্ধি পেয়েছে, কত হ্রাস পেয়েছে আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারি না। কিন্তু নিউক্লিয় যে রিয়াকশানগুলো হয় বা তেজস্ক্রিয় রিয়াকশান,
পারমাণবিক যে রিয়াকশনগুলো হয়, পারমাণবিক রিয়াকশনের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়ার যে রিয়াকশনগুলো সেগুলোতে অধিক পরিমাণে হিট জেনারেট হয়। ওকে, অধিক পরিমাণে হিট জেনারেট হওয়ার জন্য শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হওয়ার জন্য কি না ভরের হ্রাস বৃদ্ধিটা আমরা ভালোভাবে বুঝতে পারি। ওকে, তাহলে ফার্স্ট সূত্র আমরা পড়লাম, ভরের নিত্যতা সূত্র, আশা করি বুঝতে পেরেছি ভরের নিত্যতা সূত্রের সীমাবদ্ধতা কি। দ্বিতীয় যে সূত্র আসছে, দ্বিতীয় সূত্র আমরা পড়ব স্থানানুপাত সূত্র। স্থানানুপাত এই সূত্র অনুযায়ী আমরা কি জানতে পারি না, প্রকৃতিতে কোনো নির্দিষ্ট যৌগ, কোনো নির্দিষ্ট যৌগে, এই লাইনটা আমি আন্ডারলাইন করলাম, কেন করলাম আমি বলছি না, প্রকৃতিতে কোনো নির্দিষ্ট যৌগে, নির্দিষ্ট যৌগে আমি ধরলাম নির্দিষ্ট যৌগটা কি, ওয়াটার, জল। তাহলে এই যে জল, এই জলে কি কি আমার এলিমেন্ট রয়েছে, কি কি মৌল রয়েছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। এই হাইড্রোজেন এবং অক্সিজেন কি ভরের অনুপাতে যুক্ত হয়ে জল উৎপন্ন করেছে, তাদের অনুপাতটা সমান হবে কার, যেমন তাহলে এখানে আমরা কি দেখছি, 2 ভাগ ভরের হাইড্রোজেন 16 ভাগ ভর, কারণ হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত, হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জেনারেলি ধরি 1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2, তাহলে H2 জন্য কত 2, আর অক্সিজেনের কত 16, তাহলে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত 2:16, দ্যাট মিনস 1:8। সূত্রটা বলছে যে প্রকৃতিতে কোনো নির্দিষ্ট যৌগে, তাহলে আমরা কি দেখলাম না, আমরা একটা নির্দিষ্ট ওয়াটার দেখলাম, এবং ওয়াটারের ক্ষেত্রে কি দেখলাম যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত, সেই অনুপাতটা কত, ভরের অনুপাতটা কত 1:8। ওকে, এবারে সূত্রটা কি বলছে, সূত্র বলছে যে এদের উৎস, এই যে জলের উৎস যাই হোক না কেন, আমরা জলটা যেভাবে পাই না কেন, জলটা আমরা যে মানে যৌগটা আমরা যেভাবে পাই না কেন, যদি আমরা পরীক্ষাগারে ওয়াটারকে পাই, বা আমরা উৎস থেকে ওয়াটারকে পাই, উৎস থেকে যদি ওয়াটারকে পাই, আমরা যেভাবেই পাই না কেন, এই যে নির্দিষ্ট যৌগ, এই ওয়াটার যে একটা নির্দিষ্ট যৌগ, এই নির্দিষ্ট যৌগে এর যে মৌল রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, এদের যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরের অনুপাত কত হবে না, 1 হবে। পারমাণবিক ভরের অনুপাতটা কি হবে, 1 হবে। আমরা দেখছি না পরীক্ষাগারে। ওকে, তাহলে আমরা কি দেখবো, ফার্স্ট পরীক্ষাগারে যদি আমরা ওয়াটারকে কীভাবে তৈরি করতে পারি না, হাইড্রোজেন এবং অক্সিজেনের উপর যদি তড়িৎ স্ফুলঙ্গ করি, কি করি, তড়িৎ স্ফুলঙ্গ করি, তাহলে আমরা কি পাই, জল পাই তো। আবার যদি কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে আমরা কি পাই, জল পাই। ওকে, এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, আবার যদি আমরা কোনো উৎস থেকে, যদি আমরা ধরলাম যে আমরা কোনো উৎস থেকে ওয়াটার পেয়েছি H2, এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে না, এই যে ওয়াটারের ক্ষেত্রে এখানে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত 1:8, এখানেও যে রয়েছে হাইড্রোজেন এবং যে অক্সিজেন অনুপাত 1:2, এখানে 1 এর ক্ষেত্রেও হাইড্রোজেন টু অক্সিজেন অনুপাত কত 1:8, আবার 2 নম্বর যেটা যেভাবে জল পেয়েছে এখানে কত, হাইড্রোজেন টু অক্সিজেন অনুপাত কত 1:8। দ্যাট মিনস যে কোনো যৌগ, একটা নির্দিষ্ট যৌগে, সেটা আমরা যেভাবেই তার উৎপত্তি হোক না কেন, উৎসগতভাবে হোক বা পরীক্ষাগারে হোক, যেভাবেই হোক, সেখানে যে মৌলগুলো রয়েছে তাদের যে পারমাণবিক ভরের অনুপাত, বা কত ভরের সাথে কত ভর যুক্ত হয়ে সেই যৌগটা করছে, সেই ভরের অনুপাতটা কি ফিক্সড। দ্যাট মিনস তার জন্য কি বলা হয়, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা স্থানানুপাত সূত্র, মিনস সেটা নির্দিষ্ট। ওকে, এবারে স্থানানুপাত সূত্রের কি রয়েছে, ব্যতিক্রম রয়েছে, সীমাবদ্ধতা দেখব। তাহলে আমরা কি দেখলাম, ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কত 1:8। ওকে, স্থানানুপাত সূত্রের বিপরীত স্টেটমেন্ট, মিনস বিপরীত উক্তি বলতে পারি। বিপরীত উক্তি কি হবে না, কোন যৌগে যে মৌলগুলো রয়েছে, কোন যৌগে উপস্থিত মৌলগুলির ভরের
অনুপাত একই হলে যৌগটি একই হবে। তাহলে আমরা কি দেখলাম যে বিপরীত বিবৃতি কি না কোনো যৌগে উপস্থিত মৌলগুলির ভরের অনুপাত একই হলে যৌগটি একই হবে, কিন্তু প্রকৃতপক্ষে এই উক্তিটি সঠিক নয়। তার মানে আমরা কি শিখলাম যে স্থূলপাত সূত্র যা বলছে তার বিপরীত উক্তি যে কোনো যৌগে যদি উপস্থিত মৌলগুলির ভরের অনুপাত একই হয় তাহলে যৌগটি কি হবে না, একই হবে। এর আমরা প্রুফ কি করব, এর প্রমাণ কি আছে যে এই উক্তিটি ঠিক নয়। তাহলে স্থূলপাত সূত্র আমাদেরকে বলছে যে যে কোনো একটা নির্দিষ্ট যৌগে উপস্থিত মৌলগুলির ভরের অনুপাত একই হবে। আমরা দেখলাম ওয়াটারের ক্ষেত্রে যে ওয়াটারের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কি যেখানেই আমরা ওয়াটার পাই না কেন সেখানে 1:8 হচ্ছে। আবার যদি আমরা উল্টোভাবে বলি যে কোনো যৌগে উপস্থিত মৌলগুলির ভরের অনুপাত একই হলে যৌগটি কী হবে না, একই হবে। ওকে, যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি ইথানল। ওকে, ইথানলের সংকেত কি CH3CH2OH। আচ্ছা, এটা আমরা কি বলতে পারি, দুটো কার্বন রয়েছে, দুটো 5টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, আবার কি আছে অক্সিজেন আছে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এটা হচ্ছে ইথানলের। ওকে, আবার যদি আমরা ডাই মিথাইল ইথার। ওকে, এটা কি CH3OCH3। এটা তোমরা পড়বে, নেমিং আসবো পরে অর্গানিক কেমিস্ট্রির সময়। তাহলে এখানে যদি আমি লক্ষ্য করি, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এর কি কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত হবে যদি আমরা দেখি, কার্বনের যদি আমরা দেখি 24, হাইড্রোজেন কত 6 ভাগ রয়েছে, অক্সিজেন কত 16 রয়েছে। এখানে আমরা দেখছি কত 24, 6 কত 12। তার মানে এটা যদি আমরা যদি সিম্পলিফিকেশন করি, সরল করি, তাহলে কি হবে না 12:3:8। এটাকেও যদি আমরা সেম করি 12:3:8 সরল ফর্ম এটা। তাহলে আমরা কি দেখলাম যে এই যে দুটো যৌগ ইথানল আর কি ডাইমিথাইল ইথার, দুটো যৌগে যে মৌলগুলো রয়েছে কি কি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এদের ভরের অনুপাত কত 12:3:8। এখানেও কত 12:3:8। তার মানে কি এই দুটো যৌগ এক? উত্তরটা না। না কেন? তার কারণ হচ্ছে ইথানল এবং ডাইমিথাইল ইথার দুটো আলাদা যৌগ। ঠিক আছে, তার মানে আমরা কি শিখলাম যে আমাদের স্থূলপাত সূত্র বলছে নির্দিষ্ট যৌগ, কোনো নির্দিষ্ট যৌগের যদি আমরা তুলনা করি সেখানে এলিমেন্টগুলোর ভরের অনুপাত কী হবে, একই হবে। কিন্তু ভরের অনুপাত যদি কোনো যৌগে ভরের অনুপাত একই হয় তার মানে যে যৌগ দুটো এক হবে, এটা কি সম্পূর্ণ ভুল। আশা করি বোঝাতে পারলাম। এটা হলো কি না স্থূলপাত সূত্রের বিপরীত বিবৃতি। এর সীমাবদ্ধতা কি? তাহলে আমি একটু আগে কি বলেছিলাম যে ওয়াটারের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন যে মৌল রয়েছে তাদের ভরের অনুপাত কত 1:8। কিন্তু পরবর্তীকালে যখন আইসোটোপ আবিষ্কার হয়, সমস্থানে আমরা পড়েছি, আইসোটোপ আবিষ্কারের পর কি দেখা গেছে না প্রকৃতিতে অক্সিজেন O16 পাওয়া যায়, O17 পাওয়া যায়, O18 পাওয়া যায়, এর কি 3টা আইসোটোপ পাওয়া যায়। এবারে ইনকেস যদি উৎস থেকে প্রাপ্ত জলে, উৎস থেকে যে জল পেলাম ধরলাম, এখানে যদি O17 হয়, দ্যাট মিনস অক্সিজেনের O16 না থেকে আমরা নর্মালি যেটা আগেরটাতে যেটা দেখলাম সেখানে যদি অক্সিজেনের এই আইসোটোপটা পাওয়া যায় সেখানে কি তাহলে অক্সিজেনের ভরের চেঞ্জ হয়ে যাবে। তখন যদি আমরা হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত নিই তখন কি, তখন এই আগের যে অনুপাত 1:8, এই 1:8 অনুপাতটা হবে না। তাহলে প্রথম স্থূলপাত, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে স্থূলপাত সূত্র আবিষ্কার, যখন আইসোটোপ আবিষ্কার হয়, আইসোটোপ আবিষ্কারের পর আমরা বুঝতে পারি যে স্থূলপাত সূত্র প্রকৃতপক্ষে সঠিক না। কেননা আইসোটোপের ভর যদি চেঞ্জ হয় তাহলে জল, উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে যদি আইসোটোপ থাকে, নর্মাল জলের মধ্যে যদি না আইসোটোপ না থাকে তাহলে এখানে হাইড্রোজেন টু অক্সিজেনের যা অনুপাত হবে আর এখানে হাইড্রোজেন টু অক্সিজেনের অনুপাতটা হবে না। তাহলে কি এটাই সূত্রের সীমাবদ্ধতা। ওকে, তাহলে আমরা
দুটো সূত্র অলরেডি কভার করে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। ভরের নিত্যতা সূত্র, আর ওটা কি পড়লাম, স্থূলপাত সূত্র। 3 নম্বর যে সূত্র আছে সেটা কি, গুণানুপাত সূত্র। কি সূত্র, গুণানুপাত সূত্র। ওকে, এখানে কি বলছে না, দুটো ভিন্ন মৌল, ওকে, যদি একাধিক যৌগ উৎপন্ন করে, সেই যৌগে দুটি ভিন্ন মৌল যদি একাধিক যৌগ উৎপন্ন করে, একটা নির্দিষ্ট ভরের মৌলের সাপেক্ষে অপর মৌলটি কি কি প্রপোর্শনে, মানে কি ভরের অনুপাতে যুক্ত হয়েছে, তাদের যে ভরের অনুপাতটা কি হবে না, সরল পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। ওকে, দেখি এক্সাম্পল স্বরূপ। তাহলে আমি কি বললাম সূত্রটা, না দুটি মৌল যদি একাধিক যৌগ উৎপন্ন করে তাহলে একটি নির্দিষ্ট ভরের মৌলের সাথে অপর মৌলের যুক্ত হওয়ার ভরের অনুপাত পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। তাহলে আমরা কি দেখলাম না, দুটি মৌল যদি একাধিক যৌগ উৎপন্ন করে, তাহলে একটি নির্দিষ্ট ভরের মৌলের সাথে অপর মৌলের যুক্ত হওয়া ভর অনুপাত কি হবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি কি না, আমি এক্সাম্পলটা এখানে দেখাচ্ছি, সংখ্যাটা থাকুক তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট এই পোর্শনটাতে আমি তোমাদের দেখাবো। ওকে, ভালো করে দেখো, কার্বন আর কি হাইড্রোজেন। কার্বন একবার হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করছে, নাম্বার 1 C2H6। আবার কার্বন হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করছে, 2 নাম্বার C2H4। এটা কি ইথেন, এটা কি ইথিলিন। আবার কার্বন হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করছে, 3 নাম্বার C2H2। ওকে, তাহলে এটা কি হলো, অ্যাসিটিলিন। তাহলে আমরা কি দেখছি, দুটি মৌল কি কি, কার্বন আর হাইড্রোজেন। যদি একাধিক যৌগ উৎপন্ন করে, একাধিক যৌগ কি, ইথেন, ইথিলিন আর কি অ্যাসিটিলিন। তাহলে নির্দিষ্ট ভরের মৌলের সাথে অপর মৌলের যুক্ত হওয়া ভরের অনুপাত। তাহলে নির্দিষ্ট মৌল কি, আমি ধরলাম এখানে নির্দিষ্ট মৌল আমার কার্বন। ওকে, তাহলে কার্বনের সাথে যুক্ত হওয়া অপর মৌল কি, হাইড্রোজেন। তাদের এই ভরের অনুপাতটা কি হবে না, পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। তাহলে এই অনুপাতে যদি যুক্ত হয়, তাহলে আমরা কি বলবো না, এই যে যৌগগুলো উৎপন্ন হয়েছে তারা কি সূত্র মেনে চলেছে, গুণানুপাত সূত্র মেনে চলেছে। তাহলে দেখি এক্সাম্পলে দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কি কি পেলাম না, কার্বন হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, ঠিক আছে, এক নাম্বার বিভিন্ন প্রপোর্শনে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করেছে, একবার ধরলাম যে ইথেন উৎপন্ন করেছে C2H6, দ্বিতীয়বার ধরলাম যে ইথিলিন উৎপন্ন করেছে C2H4, তৃতীয়বার আমি কি ধরলাম, অ্যাসিটিলিন উৎপন্ন করেছে C2H2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার কি বলছে না, একটি নির্দিষ্ট ভরের মৌলের সাথে, তাহলে আমি নির্দিষ্ট ভরটা ধরে নিলাম এখানে। তাহলে C2 মিনস কি, একটা কার্বনের পারমাণবিক ভর কত, 12। তাহলে দুটো কার্বনের কত, 12। তাহলে আমাকে দেখতে হবে যে 24 ভাগ ভরের কার্বনের সাথে প্রথমটাতে এই এটা যদি এ দিই, বি নাম দিই, এটা দিই সি কম্পাউন্ড নাম দিই, তিনটা যৌগের যদি নাম এ বি সি দিই, তাহলে আমি ধরে নিলাম যে প্রথমে 24 ভাগ ভরের কার্বনের সাথে হাইড্রোজেন কত যুক্ত হয়েছে। দ্বিতীয়টাতে সেম 24 ভাগ ভরের কার্বনের সাথে হাইড্রোজেন কত ভাগ ভরের যুক্ত হয়েছে। তৃতীয়তে কি 24 ভাগ ভরের কার্বনের সাথে হাইড্রোজেন কত ভাগ যুক্ত হয়েছে। এবারে এই যত ভাগ হাইড্রোজেন যুক্ত হয়েছে তাদের অনুপাতটা যদি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে, তাহলে আমরা কি বলবো, এটা গুণানুপাত সূত্র মেনে চলেছে। তাহলে দেখি না, এ যৌগে হাইড্রোজেন কত যুক্ত হয়েছে, তাহলে আমার এখানে কার এক্সপেক্টে করছি, 24 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে, 24 ভাগ ভরের কার্বনের
সাথে। তাহলে 24 ভাগ ভরের কার্বনের সাথে এ যৌগে হাইড্রোজেন কত যুক্ত হয়েছে? এ যৌগে হাইড্রোজেন যুক্ত হয়েছে 6 ভাগ। বি যৌগে হাইড্রোজেন কত যুক্ত হয়েছে? বি যৌগে হাইড্রোজেন যুক্ত হয়েছে 4 ভাগ। সি যৌগে হাইড্রোজেন কত যুক্ত হয়েছে? সি যৌগে হাইড্রোজেন যুক্ত হয়েছে 2 ভাগ। তাহলে 6:4:2। এর যদি আমরা সরলীকৃত রূপ কি হবে? 3:2:1। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে একটা নির্দিষ্ট ভর, সেই নির্দিষ্ট ভরের এলিমেন্টটাকে কার্বন কত ভাগ? 24 ভাগ। এই 24 ভাগ ভরের কার্বনের সাথে এ যৌগে হাইড্রোজেন যুক্ত হয়েছে 6 ভাগ। বি যৌগে 24 ভাগ ভরের কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে 4 ভাগ। সি যৌগে 24 ভাগ ভরের কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে 2 ভাগ। তাহলে এদের অনুপাত কত? 3:2:1। এই অনুপাতটা কি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তার মানে কি এটা গুণানুপাত সূত্র কি করেছে? মেনে চলেছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারলে। আর এবারে আরেকটা এক্সাম্পল দেখানো যাক। হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে, এটা আমরা জানি। আবার কি হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করে কি উৎপন্ন করে? হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। ওকে, তাহলে আমি আমি এখানে কি হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল। ওকে, এবারে কি না অক্সিজেনটা এখানে কি অনুপাতে আমাদের যে যৌগ আছে সেই যৌগে আমরা কি দেখব না কত কত ভাগ পোর্শনে রিঅ্যাকশন করেছে। এটা যদি আমরা 1 দিই, এটা যদি আমরা 2 দিই, এটা লেখার দরকার নেই। হাইড্রোজেন আর অক্সিজেন কি করেছে? এভাবে রিঅ্যাকশন করেছে। এটা আছে, এটা এইভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি। তো হাইড্রোজেন প্লাস অক্সিজেন। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মৌল, তারা কি রিঅ্যাকশন করে কি উৎপন্ন করেছে? একটাতে জল উৎপন্ন করেছে, আর একটাতে কি করেছে? হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করেছে। তাহলে এই যে দুটো যৌগ উৎপন্ন হয়েছে, এই দুটো যৌগে আমরা যে কোনো একটা রেসপেক্টে করবো। তাহলে আমরা কি করছি এখানে? 2 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে আমরা দেখি। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি কার রেসপেক্টে ধরবো? 2 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের যুক্ত হওয়া ভরটা যদি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকে তাহলে আমরা কি বলবো? না এটাও মিথ্যানুপাত সূত্র মেনে চলেছে। তাহলে আমরা ধরে নিলাম 2 ভাগ ভরের হাইড্রোজেন। তাহলে 2 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সংযুতি কিভাবে ঘটেছে। ওকে, তাহলে এই যৌগে দেখছি অক্সিজেন কত উৎপন্ন হয়েছে? এই যৌগে অক্সিজেন কত? 16 ভাগ। ওকে, বি যৌগে অক্সিজেন কত যুক্ত হয়েছে? দুটো অক্সিজেন রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে কত? 16 × 2 32। এর পারমাণবিক ভর যদি 16 হয় তাহলে দুটো অক্সিজেনের জন্য, দ্যাট মিনস দুটো অ্যাটম দুটো পরমাণুর জন্য 16 × 2 তাহলে 32। তাহলে এদের অনুপাত দেখো, এদের অনুপাত কত? 1:2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মৌল যদি দুটো মৌল নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে একাধিক যৌগ উৎপন্ন করে, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, তাহলে কি হচ্ছে না একটি মৌল, একটি নির্দিষ্ট ভরের মৌল, এখানে কত? 2 ভাগ ভরের মৌল, 2 ভাগ ভরের হাইড্রোজেন মৌল অপর যে মৌলটার সাথে রিঅ্যাকশন করে, অপর সে মৌলটা কি? অক্সিজেন। তাদের যুক্ত তারা কি অনুপাতে থাকবে? এটা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে এখানে 16 ভাগ যুক্ত হয়েছে, এখানে কত? 32 ভাগ যুক্ত হয়েছে। এদের অনুপাতটা কি? একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। তাহলে আমরা এটা একটা দ্বিতীয় একটা এক্সাম্পল দিলাম এর। ওকে, তাহলে গুণানুপাত সূত্র কি? গুণানুপাত সূত্রের আমরা দুটো এক্সাম্পল দেখলাম। ওকে, এবারে গুণানুপাত সূত্রের ব্যতিক্রম কি? ব্যতিক্রম বা আরেকটা আমরা কি বলতে পারি? বা সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা। ওকে, সো না দেখা গেছে কার্বন এবং হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে বিভিন্ন প্রোপোজনে কি উৎপন্ন হয়েছে? মিথেন, ইথেন। ওকে, এগুলো তোমরা নাম পড়বে, এগুলো হাইড্রোকার্বনের নাম, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর নাম হচ্ছে মিথেন, এর নাম হচ্ছে ইথেন, এর নাম হচ্ছে প্রোপেন, এর নাম হচ্ছে বিউটেন। ওকে, এই দুটো কিন্তু কোন দুটো মৌলের রিঅ্যাকশনের জন্য হয়েছে? কার্বন এবং হাইড্রোজেন। এবারে দেখো যদি আমি 12 ভাগ, এখানে দেখো কার্বন একটা আছে, দুটো রয়েছে, তিনটা রয়েছে, চারটা, তাহলে আমি 12 ভাগ কার্বনের রেসপেক্টে আমি তুলনা করি। তাহলে আমি ধরলাম যে 12 ভাগ কার্বন
কার্বন মৌলের সাথে অপর মৌল কি রয়েছে, অপর মৌল হাইড্রোজেন, তার সংযুক্তির তার ভরের মৌল হাইড্রোজেন তার ভরের সংযুক্তির কি অনুপাত। তাহলে আমরা দেখি, তাহলে 12 ভাগ ভরের কার্বন মিন্স কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 12 ভাগ এখানে তাহলে আমরা কি দেখছি না 12 ভাগ ভরে কার্বনের রেসপেক্টে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি কম্পাউন্ড ধরি, নামকরণ করি, তাহলে এতে আমরা কি দেখছি H2B2C2D। তাহলে একটা কার্বনের রেসপেক্টে যদি 4টা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে এখানে 2টো কার্বনের জন্য কটা 6টা, তাই একটা কার্বনের জন্য কটা 3টা, এখানে 3টা কার্বনের জন্য কত 8টা হাইড্রোজেন। তাহলে একটা কার্বনের রেসপেক্টে করলে কত হবে 8/3, 8/3 মিন্স 2 6 6 6, এটাকে করলে ডিজিটে প্রকাশ করলে 2.67, তাহলে কত 2.67। আর ডি যে কম্পাউন্ড, ডি যে যৌগ, ডি যৌগে কত 4টার জন্য 10টা হাইড্রোজেন, তাহলে উইথ রেসপেক্ট টু 1 একটা কার্বনের জন্য কত 10/4, মানে কত 2.5। তাহলে এই যে অনুপাতটা এখানে 12 গ্রাম ভরের কার্বনের জন্য যে হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে এ যৌগে, বি যৌগে, সি যৌগে, ডি যৌগে, যে ভরের হাইড্রোজেনটা যুক্ত হয়েছে তাদের অনুপাত কত 4:3:2.67:2.5। এই যে ফ্র্যাকশন চলে এসেছে, ভগ্নাংশ চলে এসেছে, এগুলো কি পূর্ণ সংখ্যা সরলানুপাত? নিশ্চয়ই না। তার জন্য কি এটা কি গুণনফল সূত্রের ব্যতিক্রম। ওকে, তাহলে আমরা 3টা সূত্র অলরেডি পড়ে ফেললাম। চতুর্থ যে সূত্র আসছে সেই সূত্র কি মিথনুপাত সূত্র। চতুর্থ সূত্র কি মিথনুপাত সূত্র। এই সূত্র কে দিয়েছিলেন? আচ্ছা, আগে সূত্রটা দিয়েছিলেন সায়েন্টিস্ট ডাল্টন। ওকে, এই সূত্র দিয়েছিলেন সায়েন্টিস্ট রিক্টার 1792 আই থিংক, রিক্টার। এই সূত্রে যে কি বলছে, 2 বা ততোধিক মৌল, ওকে 2 বা ততোধিক মৌল ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল অপর একটি ভরের মৌলের সাথে যে অনুপাতে যে একক ভরের অনুপাতে যুক্ত হয়, তাদের যে অনুপাত অনুপাত যা হয়, যদি সেই দুটো মৌল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যে যৌগ উৎপন্ন করে, উৎপন্ন যৌগে যে তাদের পারমাণবিক ভরের বা তাদের ভরের যে অনুপাত হয়, ভর মিন্স পারমাণবিক ভরের যে অনুপাত হয়, সেই ভরটা কি পূর্বে যে আমরা অনুপাতটা মেনশন করেছিলাম বা উল্লেখ করেছিলাম, সেই ভরের গুণিতক বা উপগুণিতক। আমি জানি এটা তোমরা বুঝতে প্রবলেম হচ্ছে, উদাহরণ দিলেই অটোমেটিক এটা তোমরা বুঝতে পারবে। লেটস সি, দেখা যাক। যদি কি বললাম সূত্রটা না, এ ভাগ ভরের এ মৌল ভিন্ন ভরের বলেছে, তাহলে আরটা কি হবে? বি ভাগ ভরের বি মৌল পৃথক ভাবে অপর একটি নির্দিষ্ট ভরের মৌলের সাথে কি করবে? রিঅ্যাকশন করবে। তাহলে অপর একটি নির্দিষ্ট ভরের মৌল ধরলাম সি, অপর একটি মৌল যাতে সে পৃথক হবে, দ্যাট মিনস এর সাথে এ রিঅ্যাকশন করলো, এর সাথে এ রিঅ্যাকশন করলো, তাহলে কি দুটো ভিন্ন যৌগ উৎপন্ন করছে। তাহলে দেখি কি ভিন্ন যৌগ, তাহলে সি ভরের এটা ধরলাম যে এম যৌগ। আশা করি বুঝতে পারছো। দুটো ভিন্ন ভিন্ন কম্পাউন্ড কি হলো দেখি না, এটা ধরলাম আমরা এক্স, এর ক্ষেত্রে ধরলাম ওয়াই। তাহলে কি বললাম? এ ভাগ ভরের এ মৌল, বি ভাগ ভরের বি মৌল। ওকে, সি ভাগ ভরের এম যৌগের মৌলের সাথে রিঅ্যাকশন করে এক্স একটা যৌগ উৎপন্ন করছে। আবার বি ভাগ ভরের বি মৌল সি ভরের এ মৌলের সাথে রিঅ্যাকশন করে কি করছে না, ও একটা যৌগ উৎপন্ন করছে। ওকে, এইবারে তাহলে আমরা যদি দেখি এর রেসপেক্টে, যদি উইথ রেসপেক্ট টু সি ভরের এ মৌলের রেসপেক্টে ধরি, তাহলে এরা কি অনুপাতে রিঅ্যাকশন করেছে, কি ভরের অনুপাতে রিঅ্যাকশন করেছে দেখতে পাচ্ছি। তাহলে এ ইজ টু বির
কি ভরের অনুপাতে রিঅ্যাকশন করে এক্স আর ওয়াই যৌগ উৎপন্ন করেছে? নিশ্চয়ই H2B। ওকে, এবারে H2B যদি এদের ভরের অনুপাত হয়, এটা কিন্তু সূত্রটা কত পার্সেন্ট হয়েছে? 50%। এখন কিন্তু পুরো সূত্রটা হয়নি। আশা করি এতটা বুঝতে পেরেছো। এ ভাগ ভরের এ মৌল, বি ভাগ ভরের বি মৌল পৃথক পৃথক ভাবে সি ভাগ ভরের এ মৌলের সাথে এর সাথে রিঅ্যাকশন করে কি করছে না এক্স একটা যৌগ উৎপন্ন করছে। আবার বি ভাগ ভরের বি মৌল এই সি ভরের এ মৌলের সাথে রিঅ্যাকশন করে কিনা ওয়াই একটা যৌগ উৎপন্ন করছে। এবারে এই যে এদের সাথে যুক্ত হওয়া এদের যে ভরের অনুপাত এ আর বি যে ভরের অনুপাত সেটা যদি H2B হয়, এটা রিঅ্যাকশনের কি না 50% হলো। বাকি সূত্রটা কি বলছে না এদের অনুপাত যদি H2B হয় এই ভরের অনুপাত, এবার ইনকেস এরা যদি রিঅ্যাকশন করতে সমর্থ হয়, দ্যাট মিনস এ আর বি, তাহলে এ আর বি যদি রিঅ্যাকশন করে ইনকেস এ আর বি, তাহলে এ প্লাস বি যদি রিঅ্যাকশন করে, ধরলাম এ বি উৎপন্ন করলো, এ বি টু উৎপন্ন করলো, এই যে যৌগ যেগুলো উৎপন্ন হচ্ছে এই যৌগে এদের যে ভরের অনুপাত হবে, দ্যাট মিনস H2B যে ভরের অনুপাত হবে, H2B যে ভরের অনুপাত হবে সেই ভরের অনুপাতটা কি এর গুণিতক হবে বা এর উপগুণিতক হবে। এর ভরের এর গুণিতক মিনস H2B হতে পারে বা AX is to BY হতে পারে, যেখানে XY পূর্ণ সংখ্যা। যখন সূত্র বলি তখন যা বুঝতে পেরেছিলে উদাহরণটিতে আরো বুঝতে পেরেছো। বাস্তব উদাহরণটি তাহলে নিশ্চয় আশা করি ক্লিয়ার হয়ে যাবে। লেটস সি। কার্বন একটি মৌল, ওকে, অক্সিজেন একটি মৌল। কি করছে এরা পৃথক পৃথক ভাবে হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করছে? মিথেন আর ওয়াটার উৎপন্ন করছে। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি করব, একটা নির্দিষ্ট ভরের সাপেক্ষে বলেছি, এটাকে নির্দিষ্ট ভরে, তাহলে আমরা এক ভাগ ভরের হাইড্রোজেনের সাথে ধরে নিই যে এক ভাগ ভরের হাইড্রোজেনের রেসপেক্টে আমরা কি করব, কত ভাগ ভরের কার্বন আর কত ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয়েছে আমরা দেখি, তাহলে সেটা কি হবে, ওর অনুপাত হবে। তাহলে এখানে কি 12 ভাগ ভরের কার্বনের সাথে 4 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে কি 4 ভাগ ভরের হাইড্রোজেন কত 12 ভাগ ভরের কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে 1 ভাগ ভরের হাইড্রোজেন 12/4 ভাগ ভরের কার্বনের সাথে যুক্ত হয়, কার্বনের সাথে যুক্ত হয়, সাথে যুক্ত হয়, ওকে, সাথে যুক্ত হয়। এটা আমি বলে দিচ্ছি, হয়তো এটা বোর্ডে তোমরা দেখতে পাবে না, লাইটে প্রবলেম আছে। 4 ভাগ ভরের হাইড্রোজেন 12 ভাগ ভরের কার্বনের সাথে যুক্ত হয়, তাহলে 1 ভাগ ভরের হাইড্রোজেন কত 12/4 মানে কতটা 3 ভাগ ভরের কার্বনের সাথে যুক্ত হয় কার্বন। তাহলে 1 ভাগ ভরের হাইড্রোজেন কত 3 ভাগ ভরের কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে আমাদের কি দরকার, একটা নির্দিষ্ট ভর কত ধরেছি 1 ভাগ ভরের হাইড্রোজেন ধরেছি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে কার্বন সংযুক্তের অনুপাতটা কত 3। গট ইট। নেক্সট যেটা কি আমরা অক্সিজেনটা 1 ভাগ ভরের কত হাইড্রোজেন, তাহলে আমরা কি ধরছি না 2 ভাগ ভরের হাইড্রোজেন 16 ভাগ ভরের অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়, সাথে যুক্ত হয়, যুক্ত হয়। তাহলে 1 ভাগ ভরের হাইড্রোজেন কত 16/2 ভাগ ভরের অক্সিজেনের সাথে যুক্ত হয়, তার মানে কত 8 ভাগ ভর, 8 ভাগ ভরের অক্সিজেনের সাথে যুক্ত হয়। তাহলে আমরা কি দেখলাম অক্সিজেনের 1 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে যুক্ত হওয়ার ভর অনুপাতটা কত 8। তাহলে আমরা পেয়ে গেছি 50% যে আমাদের যে কাজ তা হয়ে গেছে। দ্যাট মিনস কার্বন 1 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে অক্সিজেন 1 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে যে ভরের অনুপাতে যুক্ত হয় সেই অনুপাতটা কত 3:8। দ্যাট মিনস কার্বন ইজ টু অক্সিজেন যে ভরের অনুপাতে যুক্ত হয় সেটা কি 3:8। এবার এরা যদি নিজেদের মধ্যে রিঅ্যাকশন করতে সক্ষম হয় বা এরা যদি রিঅ্যাকশনে অংশগ্রহণ করে, তাহলে যে যৌগ উৎপন্ন হবে সেই যৌগে কার্বন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত হবে, এর গুণিতক হবে বা উপগুণিত হবে। তাহলে দেখি কার্বন এবং অক্সিজেন যদি রিঅ্যাকশন করে কি উৎপন্ন যৌগ গঠন করে,
এক হচ্ছে CO2 করতে পারে, আবার কি করতে পারে, কার্বন মনোক্সাইড করতে পারে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পারমাণবিক ভর কত, 12 অক্সিজেনের কত, একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, তাহলে দুটো অক্সিজেনের কত 16 × 2, তার মানে কত 32। তাহলে এদের ভর অনুপাত কত, যদি আমি 4 দিয়ে ডিভাইডেড করে দিই 3:8, তাহলে আমরা পেয়ে গেছি, আমাদের সূত্র প্রুভ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে এরা যে অনুপাতে একটা নির্দিষ্ট ভরের যৌগের সাথে উৎপন্ন হয়েছিল সেটা কত 3:8। তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে যে যৌগটা উৎপন্ন হয়েছে এরা নিজেদের মধ্যে রিয়াকশন করে, সেখানেও এর ভর অনুপাত কত 3:8। আবার যদি কার্বন মনোক্সাইড দেখি, তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন কত 12, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে 3:4। এটা কি 2, এটাকে তো বলতে পারি যে 3:2 × 4, দ্যাট মিনস আমরা বলেছিলাম যে এটা কি পূর্ণ সংখ্যা। এটা কি, এটা উপগুণিতকের উদাহরণ। উপগুণিতক, কার উপগুণিতক, উপগুণিতক। এটাকে এরকম ভাবেও লেখা যায় 2 × 3:4। ওকে, তাহলে এটা কি এই 3:8 এর কি উপগুণিতক। ওকে, তাহলে আমরা মিথনপাত সূত্র শিখলাম। মিথনপাত সূত্র আমি আরবার ক্লিয়ার করে দিচ্ছি। দুটো ভিন্ন এলিমেন্ট অপর একটা নির্দিষ্ট ভর উইথ রেসপেক্ট টু নির্দিষ্ট ভর, কত একটা নির্দিষ্ট ভর ধরে 1 গ্রাম ভরের হাইড্রোজেনের রেসপেক্টে কত কত ভর কার্বন, কত ভরে অক্সিজেন, কত না কত ভরের কার্বন, কত ভরের অক্সিজেন যুক্ত হয়েছে, যে অনুপাতটা পেয়েছি এরা যদি নিজেদের মধ্যে রিয়াকশন করে, মিনস কার্বন আর অক্সিজেন যদি নিজেদের মধ্যে রিয়াকশন করে, সেই রিয়াকশনে কার্বন আর অক্সিজেনের যে ভরের অনুপাত তারা কী হবে না, ওর গুণিতক হবে, যে যে অনুপাতে এরা নির্দিষ্ট ভরের মৌলের সাথে যুক্ত হয়েছিল, বা ওর উপগুণিত হবে। ওকে, ফিফথ যে সূত্র রয়েছে, ফিফথ সূত্র গেলুসাকের গ্যাস আয়তন। বুঝতেই পারছো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এই গেলুসাকের গ্যাস আয়তন জার্মান সায়েন্টিস্ট। এই সূত্রটা পড়ার আগে আমরা এর বৈশিষ্ট্য জেনে নিই। তাহলে আগে আমরা যে 4টা সূত্র পড়লাম, কি সূত্র পড়লাম, ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র। এই 4টা সূত্রে কি না ভর রিলেটেড। ওকে, 4টা সূত্রে আমরা দেখলাম কি ভর কি অনুপাতে রিয়াকশন করছে, তাদের ভরের অনুপাত কি, তারা পূর্ণ সংখ্যার সরানুপাতে কিনা, এবং এই যে সূত্রটা এটা কি আয়তন রিলেটেড। এই সূত্রটা কি আয়তন সংক্রান্ত। ফার্স্ট টাইম আমরা কি আয়তন সংক্রান্ত সূত্র পাচ্ছি। ওকে, আয়তন সূত্র। 2 নম্বর কি, এই যে গ্যালুসাকের যে গ্যাস আয়তন সূত্র, এই গ্যালুসাকের গ্যাস আয়তন সূত্র কি ডাল্টনের পরমাণুবাদ দ্বারা, এটাই যে সূত্রটা, এই সূত্রের বৈশিষ্ট্য কি ডাল্টনের পরমাণুবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় না। সূত্রটা কি না বলছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, নির্দিষ্ট চাপ উষ্ণতায় বিক্রিয়ক গ্যাসগুলি যে আয়তনে বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়া গ্যাসগুলি যে আয়তনে বিক্রিয়া অংশগ্রহণ করে, সো কি দেখলাম যে সমচাপ উষ্ণতায় বিক্রিয়া গ্যাসগুলি যে আয়তনে বিক্রিয়া অংশগ্রহণ করে। ওকে, ওই একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, বিক্রিয়াজাত পদার্থের কিছু গ্যাসীয় হবে, তাহলে ওই চাপ ও উষ্ণতায়, দ্যাট মিনস ওই যে চাপটা রিয়াকশনটা, যে চাপে আর উষ্ণতায় রিয়াকশনটা স্টার্ট হয়েছে, তাহলে ওই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের
আয়তন বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সাথে সরল অনুপাতে থাকবে, সরল অনুপাতে থাকে। ওকে, সিম্পল বললাম, একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায় বিক্রিয়া গ্যাসগুলি যে অনুপাতে বিক্রিয়া অংশগ্রহণ করে, যে আয়তনে বিক্রিয়ত পদার্থ যদি গ্যাসীয় হয়, দ্যাট মিনস দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, বিক্রিয়ত পদার্থ কি হবে, গ্যাসীয় হতে হবে, দেন ওই চাপ উষ্ণতায় বিক্রিয়ত পদার্থের যে আয়তন হবে সেই আয়তনটা কি না, বিক্রিয়া গ্যাসগুলি আয়তনের সাথে কি হবে, তার একটা কি থাকবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। ওকে, বোঝা গেল? আমি উদাহরণ দিলে বুঝতে পারবে না। দু আয়তনের হাইড্রোজেন এক আয়তনের অক্সিজেন রিঅ্যাকশন করে কি করে, দু আয়তনের স্টিম, দ্যাট মিনস জলীয় বাষ্প উৎপন্ন করে। তাহলে দেখি যাচ্ছি বিক্রিয়ক কি গ্যাসীয়, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়ত পদার্থ কি গ্যাসীয়। এখানে আমার এই কিন্তু উদাহরণটা ভুল। কেন ভুল? কারণ আমি এখানে উল্লেখ করিনি নির্দিষ্ট সমচাপ উষ্ণতায়, সমচাপ ও উষ্ণতায় বা নির্দিষ্ট চাপ উষ্ণতা লিখতে পারো। দ্যাট মিনস সমচাপ উষ্ণতায় মিনস যে চাপে আমি রিঅ্যাকশনটা করাচ্ছি হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে, সেই চাপেই কিন্তু বিক্রিয়ত পদার্থের আয়তন কি হবে না, এর সাথে সরল পদ থাকবে। এবারে এখানে একটা কোশ্চেন আসে যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে কেন চাপ ও উষ্ণতার মেনশন থাকে। তার কারণ হচ্ছে গ্যাসের যে আয়তন সেটা কি চাপ ও উষ্ণতার সাথে কি হয়, পরিবর্তিত হয়। ওকে, তাহলে গ্যাসের আয়তনটা কি হয় না, চাপ ও উষ্ণতার সাথে পরিবর্তিত হয়। তার জন্য গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় রিঅ্যাকশনটা করা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের সূত্র অনুযায়ী যদি বিক্রিয়া গ্যাসগুলি যে অনুপাতে থাকবে, বিক্রিয়াত গ্যাস যদি মানে বিক্রিয়ত পদার্থ যদি গ্যাসীয় হয়, তাহলে বিক্রিয়ত পদার্থের আয়তন বিক্রিয়ক গ্যাসগুলির আয়তনের সাথে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। তাহলে দেখা যাক এখানে আমার বিক্রিয়ক কি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে হাইড্রোজেন অক্সিজেন এটা কি বিক্রিয়ত পদার্থ যদি গ্যাসীয় হয়, আমার এখানে স্টিম বাষ্প এটা কি গ্যাসীয়, তাহলে ওয়াটার। তাহলে এদের অনুপাতটা কি থাকবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকবে। এটা কি সমবিধান হয়ে গেছে। তাহলে এটা কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত 2:1:2। এদের যে আয়তন, তাহলে আয়তনের অনুপাতটা কি হলো, পূর্ণ সংখ্যার সরল। তার মানে কি এটা গেলুসাকের সূত্র অনুযায়ী মেনে চলে। ওকে, এর থেকে যেমন আমরা এক্সাম্পল করতেই পারি যে কোনো নির্দিষ্ট সমচাপ উষ্ণতায় 50 ml অক্সিজেন, ওকে 50 ml অক্সিজেন, 50 ml অক্সিজেনকে সম্পূর্ণরূপে বিক্রিয়া অংশগ্রহণ মানে দ্যাট মিনস 50 ml অক্সিজেনকে কত ml হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করিয়ে আমরা কি করতে পারবো, সম্পূর্ণরূপে তাকে জলে পরিণত করতে। এবং যে জলটা যে স্টিমটা বাষ্প, জল বললে কিন্তু এটা ভুল, এটা কি বাষ্প বলতে হবে। কারণ হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্যই প্রযোজ্য। তাহলে কি বলতে হবে, যদি তোমাকে কোশ্চেন দেয় যে 50 ml অক্সিজেন, ওকে কত ml হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করবে বা কত ভলিউমের হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করবে, এবং তা থেকে আমরা যে জল পাবো তার অনুপাতটা কত। তাহলে এখানে দুটো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি, যে 50 ml অক্সিজেন কত ml হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করবে, কত আয়তনের হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করবে, এটা একটা কোশ্চেন। আর কি, যদি এটা সম্পূর্ণ রিঅ্যাকশন করে তাহলে যে জলটা পাবো তার আয়তন কত। তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এটা, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে ওটা। তাহলে একটা সলভ করি আমরা। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, 50 ml অক্সিজেন। তাহলে আমরা অক্সিজেনের যে আয়তন সেটা আমরা জানি, তাই তো। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন কি ছিল, যে 50 ml অক্সিজেন কত আয়তনের হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে কত আয়তন কি উৎপন্ন করে, স্টিম উৎপন্ন করে, জলস্ফ উৎপন্ন করে। ওকে, তাহলে সিম্পল, আমরা জাস্ট এই রিঅ্যাকশনটা জানি। এখানে হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন আর ওয়াটারের অনুপাত, আবার ওয়াটার বলছি, এটা ওয়াটার নয়, এটা কিন্তু স্টিম, জলীয় বাষ্প। ওকে, এখানে অনুপাত হচ্ছে 2:1:2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অক্সিজেন, এই অক্সিজেনের যে ভলিউমটা যেটা দেওয়া রয়েছে, এটা সম্পূর্ণরূপে কনজিউম করতে, শোষণ করতে কত আয়তনের হাইড্রোজেন দরকার, 2 আয়তনের হাইড্রোজেন দরকার।
তাহলে আমরা সিম্পল বলতে পারি যে 52 ইকুয়াল টু 100 ml কার প্রয়োজন, হাইড্রোজেনের প্রয়োজন। ওকে, তাহলে 50 ml O2 কে সম্পূর্ণরূপে রিঅ্যাকশন করাতে কত আয়তনের হাইড্রোজেন দরকার, 100 ml, 100 ভলিউম বা 100 ml, যেহেতু ইউনিটটা ml আছে তাহলে 100 ml হাইড্রোজেনের ভলিউম দরকার। এবারে কোশ্চেনটা হচ্ছে এটা আমরা কীভাবে পেলাম, এটা হচ্ছে সিম্পল যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আছে, আমরা জাস্ট অনুপাতটা জানি যে এর 1 অনুপাত সাথে 2 আয়তন, এর 1 ইউনিট ভলিউমের সাথে 2 ইউনিট ভলিউমের রিঅ্যাকশন হয়। তাহলে এখানে 1 ইউনিট ভলিউম যদি এর 50 হয় তাহলে 2 ইউনিট ভলিউম কত হবে, 50 × 200। এবারে কোশ্চেন হচ্ছে কত আয়তনের স্টিম উৎপন্ন হবে, তাহলে সিম্পল এখানে 2 ইউনিটের স্টিম উৎপন্ন হবে, দ্যাট মিনস 1 ইউনিট 50, 2 ইউনিট কত 50 × 100। তাহলে আমরা যদি সিম্পল মানে রিঅ্যাকশানটা জানি এবং তার যদি আমরা ব্যালেন্স করবো কত আয়নের সাথে কত আয়তন রিঅ্যাকশান করে, কত আয়তন গ্যাসীয় পদার্থ বিক্রিয়ত পদার্থ উৎপন্ন করে এবং তাদের অনুপাতটা যে পূর্ণ সংখ্যার সরনুপাত সেটা জানলে কিন্তু আমরা এরকম সিম্পল অনেক ম্যাথ রয়েছে সেগুলো করতে আমরা আস্তে আস্তে আসবো। ওকে, তাহলে আজ আমরা মেনলি আজকের যে ফুল ভিডিও আমরা যে ল অফ কম্বিনেশন, ঠিক আছে, এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমাদের ইন ফিউচার অনেক হেল্প করবে। ওকে, এই জন্য আজকে ফুল যে ভিডিও লেকচারটা এরপরে বানালাম, এগুলো দেখবে। আমি এরপর টোটালি একটা ভিডিও আমি কিন্তু ম্যাথামেটিক্সের প্রতিটা ল দিয়ে করে ম্যাথামেটিক্স আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, আর যদি এটা ভালো লাগে অবশ্যই যত তোমাদের ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করবে, কারণ এখন লকডাউন চলছে, সবাই এতে ভিডিওটা দেখতে পায়। ওকে, এবং সাবস্ক্রাইব হবে পরের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।